পরিবেশের ওপর আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। প্রথম ওয়ার্নিং মানব সভ্যতার জন্য। মানুষের জীবিকা পরিবর্তন হচ্ছে, মানুষের দেশের রাজধানী পরিবর্তন হচ্ছে, আজকে মানুষ মাইগ্রেট করে যাচ্ছে। সুতরাং পরিবেশের তো একটা নিশ্চয়ই গুরুত্ব আছে কোথাও। পরিবেশের কাজ করতে গিয়ে কিন্তু হুমকিও শুনতে হয়। অ্যামাজনের জঙ্গলে আপনি গেছিলেন, মানে কাজও করেছেন, নিশ্চয়ই ঘুরেওছেন। কিরম অভিজ্ঞতা ওখানে হয়েছিল? মানে আমরা যে শুনি অ্যানাকোন্ডা সাপ বা বিভিন্ন প্রাণী, পিনারা মাছ, তো এগুলো কিরকম কি আপনি দেখেছিলেন? এটা হয়তো তুমি বলতে পারো যে এটা আমার কাজের স্বার্থে আমি অনেক জায়গায় যাওয়ার মতো একটা স্কোপ পাচ্ছি এবং তাদের সাথে মেশবার। সব থেকে বড় কথা হচ্ছে কানেক্টিভিটি ভীষণভাবে দরকার, কানেকশনস, লোকাল পিপলস। আজকে আমাজন বলতে আমরা শুধু একটা বিশাল বড় একটা রেন ফরেস্ট জানি, কিন্তু ওই রেন ফরেস্টের মধ্যে যে সমস্ত ট্রাইবালসরা আছে, যে সমস্ত বায়োডাইভার্সিটি আছে, সেটা তো বিশাল একটা বড় ব্যাপার। আজকে কিন্তু এই রেন ফরেস্টকে ঘিরে কিন্তু প্রচুর ইকোলজি ডেভেলপ করে। আজকে ঠিক সেরকম আমরা কিন্তু চেয়েছিলাম ওখানকার বেশ কিছু স্ন্যাপস নিতে, উইথ দেয়ার ওখানকার যে ট্রাইবালসরা আছে তাদের সাথে, কিন্তু সেটা অ্যালাউড হয়নি, কারণ ওখান থেকে কোনো রকমভাবে সেগুলো নেওয়া যায় না। এবার এই কাজটা করতে করতে আমি গেছিলাম, ধরো ব্রাজিলে যেমন গেছি, শ্রীলঙ্কার একটা একদম আউটস্কার্ট, শ্রীলঙ্কার পূর্ব দিকটা কলম্বোর দিকটা, কিন্তু এই পশ্চিম দিকটা সকলে যায়। আমি গেছিলাম পূর্ব দিকটা, যেখানে মানুষ খুব কম পৌঁছায়, সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি, সেই দিকে। এটা ঠিক জাফনার একটা জায়গা। এবং এই পরিবেশের কাজ করতে করতে আমি আরও একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি, যে প্রচুর পরিমাণে কিন্তু এনভায়রনমেন্ট রিফিউজি তৈরি হচ্ছে। আচ্ছা, কিরকম বিষয়টা? এই এনভায়রনমেন্ট রিফিউজি, এই ওয়ার্ডটা অনেকেই আমরা জানি না, যে জলবায়ু উদ্বাস্তু। আজকে আমাদের যখন পশ্চিমবঙ্গে কোনো ঘূর্ণিঝড় আসে, তখন আমরা বুঝতে পারি আমাদের সুন্দরবনের মানুষদেরকে কতটা কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হয়, তাদের কিভাবে ঘর ছাড়া হতে হয়। এবং এটা যদি ক্রমাগত প্রত্যেকটা বছর যদি আসতে থাকে, তাহলে আমাদের কোস্টাল সাইডসগুলো, আজকে শুধু সুন্দরবন কেন, আমি কিছুদিন আগে গেছিলাম বাংলাদেশের কোস্টাল সাইডস কিন্তু ভীষণভাবে এই ঘূর্ণিঝড় আক্রান্ত, কারণ পুরো বঙ্গোপসাগরীয় অঞ্চলটাই কিন্তু এখন এমন ভালনারেবল কন্ডিশনে আছে, এটা কিন্তু এখন সাংঘাতিকভাবে স্ট্রেস হয়ে আছে। এখানেতে খুব ফ্রিকোয়েন্সি অফ যে সাইক্লোন, এটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়েছে। এবং আমি তোমাকে একটা প্রতি বছর করে একটা করে আসছে। আমি তোমাকে একটা তথ্য দিই, যে এই ডিউ টু এই রিজনে আজকে ইন্দোনেশিয়ার কিন্তু যে ক্যাপিটাল, রাজধানী জাকার্তা, সেটা এতটা নিচে নেমে গেছে, 5 মিটার্স নিচে চলে গেছে জাকার্তা। সেই জন্য জাকার্তার যে ক্যাপিটালটাকে শিফট করানোর কথা, এটা যে ভূপৃষ্ঠের যে লেভেলটা, সেটা কিন্তু তারা যত ভূস্নায়ন হয়েছে, যত ওখানকার জলের লেভেল, সি রাইজিং হয়েছে, কারণ আমরা জানি যে ইন্দোনেশিয়ার চারদিকে হচ্ছে সমুদ্র, এবং সেই রাজধানীকে তাকে পরিবর্তন করতে হচ্ছে। প্রথম ওয়ার্নিং মানব সভ্যতার জন্য। এটা কিন্তু এটাই 2024-এরই 18ই আগস্ট হওয়ার কথা আছে। তারা চেষ্টা করছে, নয়নাতারা বলে একটা জায়গা আছে, সেখানেতে এইটাকে শিফট করাতে, এবং সেখানেতে তারা আর একটা কালীমন্থন বলে ডিস্ট্রিক্টের মধ্যে ওই জায়গাটা, সেখানে নিয়ে আসতে, এবং সেখানে বিভিন্ন টেকনোলজি, কারণ এক একটা জায়গার আমি বললাম কিছু লোকাল প্রবলেম আছে। এই ইন্দোনেশিয়াতে প্রচণ্ড বৃষ্টি হয়, এই বৃষ্টিটাকেই কিন্তু তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। তারা সেখানে নতুন প্রযুক্তি ব্যবহার করছে। তারা সিলভার আয়োডাইড, আমরা জানি যে এখন এরকম ক্লাউড বার্স্টিং যেটাকে বলা হয়, তারা সেই ক্লাউড বার্স্টিং দিয়ে ওই কালীমন্থনে যে জলীয় বাষ্পটা জমছে, সেটাকে বৃষ্টিটাকে নামিয়ে নিচ্ছে, যাতে সেখানে অতিবৃষ্টি না হতে পারে।
আমি সার্টেন মানে জলীয় বাষ্পটাকে পুরোটাকে কন্ট্রোল করে নিলাম। এইভাবে আমরা পরিবেশের ওপর আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, মানে মানুষ মডিফাই করবার চেষ্টা করছে, কিন্তু সেটা কতটা ভারসাম্য রেখে করা যাবে তার উপর কিন্তু আমাদের এই নেক্সট ভবিষ্যৎ আমরা যেটা মানে অপেক্ষা করে বসে আছি সেটা কতটা আমরা সাস্টেনেবল ওয়েতে আমরা থাকতে পারবো বা মানে বেঁচে থাকতে পারবো সেটা কিন্তু আমাদের অনেকটা ডিপেন্ড করবে। আজকে যেই শ্রীলঙ্কার কথা বলছিলাম, শ্রীলঙ্কার এই পূর্ব দিকটাতে কিন্তু জাফনার ওখানে প্রচুর মানুষ আজকে হয়ে যাচ্ছে জলবায়ু উদ্বাস্তু। তাদেরকে শুধু জলবায়ু উদ্বাস্তু না, ঠিক ওখান থেকে কিন্তু প্রচুরভাবে মানে এই জলবায়ু উদ্বাস্তুর যে জায়গা শেল্টারগুলো আছে সেখান থেকে কিন্তু মানুষদের মানে হিউম্যান ট্রাফিকিং হয়ে যাচ্ছে, ওম্যান ট্রাফিকিং হচ্ছে, এবং এর সাথে কিন্তু পরিবেশ রিলেটেড হয়ে যাচ্ছে। এই যে রিলেশনসটা কিন্তু ইট ইজ মানে একটা চিন্তার বিষয়। এটা কিন্তু বিভিন্ন জায়গায় আজকে প্রথমেই আমি যেমন বললাম যে সুন্দরবন যদি না থাকে তাহলে কি হবে, মানুষের জীবিকা পরিবর্তন হচ্ছে, মানুষের দেশের রাজধানী পরিবর্তন হচ্ছে, আজকে মানুষ মাইগ্রেট করে যাচ্ছে, সুতরাং পরিবেশের তো একটা নিশ্চয়ই গুরুত্ব আছে কোথাও। মানে এরপরে আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে অলরেডি আমরা ব্রাজিল নিয়ে কথা বলছিলাম, আপনার এই বাঙালিয়ানাটা নিয়ে ব্রাজিলে একটা ব্যাপার ঘটেছিল আপনি বলছিলেন, এটা একটু দর্শকদের সাথে এটা ভীষণ মজার একটা কথা। তুমি দেখবে আমি ভীষণ মানে কমফোর্টেবল উইথ মানে শাড়ি, আমি ভীষণ শাড়ি পরতে ভালোবাসি, ভালো লাগে শাড়ি। থ্যাংক ইউ। তো আমি ভীষণ মানে আমি সব জায়গায় গিয়ে কিন্তু শাড়ি পরি, আমি অন্যান্য ড্রেসও পরি কিন্তু তার সাথে সাথে আমি শাড়িটা বেশি কমফোর্টেবল। তো আমি ব্রাজিলেতেও অ্যাজ ইউজুয়াল, তো আমি সকালবেলা যখন অ্যামাজন ভিজিটে যাব তো আমি ওয়্যার শাড়ি। তো আমি যখন নেমেছি আমি তো যাব, আমি দেখছি লিস্টে আমার নাম নেই, নামটা কোথায় বাদ চলে গেছে। আমি বলছি যে কি হলো, কি প্রবলেমটা হলো। তো তখন ওরা আমাকে আইডেন্টিফাই করে বললো যে এখানে কিন্তু ওই জঙ্গলের মধ্যে অনেক বিষাক্ত কিছু স্পিসিস আছে, তো যেগুলোতে আমার কিন্তু এফেক্ট হতে পারে, সেই জন্য আমাকে ড্রেস কোডটা ওই জাম্বো শুটস ওদের একটা আছে, তো সেটাই পরতে হবে। তো আমি ক্যারি করেছিলাম, বাট ইট ইজ ম্যান্ডেটরি, আমার কাছে কোনো আইডিয়া ছিল না। সেই জন্য আমি মানে যে পরিবেশের কাজ করতে গিয়েও যে এই জায়গাগুলোকেও মাথায় রাখতে হয়, মানে বহু জায়গায় মানে আজকে এটা তো একটা মজার ঘটনা বললাম, আমি আর একটা এমনিও ঘটনা তোমাকে শেয়ার করতে পারি যে পরিবেশের কাজ করতে গিয়ে কিন্তু হুমকিও শুনতে হয়। আচ্ছা। কারণ আজকে এই যে আমি বললাম যে ওয়েটল্যান্ড, বিভিন্ন জায়গায় যে ওয়েটল্যান্ড মিন্স জলাভূমি নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে জলাভূমিতে এমন কিছু কাজ হয়, যেমন ধরো তোমার বেসিক্যালি জলাভূমির মধ্যে এই ধরনের স্ট্যান্ড লাইট লাগানো থাকে, এবং মানে স্ট্যান্ডিং লাইট দিয়ে সেখানেতে ওপরেতে ফ্লেক্সের মতো লাগিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো আর কি মার্কেটিং পারপাসে ইউজ হচ্ছে, এবং সেই নিচেতে সেই জলাভূমির যে ওই লাইটটার যে জেনারেটরটা চলছে লাইটটা জ্বলার জন্য, সেই অয়েলটা এসে ওই জলটাকে নষ্ট করছে। তো এটা নিয়ে এটা আমি একটা রিজন বললাম, এছাড়া বহু কারণে বহু জায়গায় তো লড়াই তো থাকেই, তো কোথাও জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে, কনস্ট্রাকশনস রিলেটেড ইস্যুস, কোথাও ওয়াটার মানে এই যে আমি বললাম যে বিভিন্ন জায়গায় আজকে হাওড়ার মতো বহু জায়গা আছে সেখানে কিন্তু বহু জলাভূমি আছে, হয়তো রামসার সাইটের মতো ইম্পর্টেন্স খুব মানে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স না হলেও লোকাল ইম্পর্টেন্স কিন্তু আছে, তো সেই জলাভূমিগুলো নষ্ট হচ্ছে। তো সেখানে প্রতিবাদ করতে গেলে কখনো কখনো কিন্তু হুমকি আসে, ফোনেতে কিন্তু শুনতে হয়। পরিবেশ বাঁচাতে গিয়ে আপনাকে কিরকম হুমকির মুখে পড়তে হয়েছে? সাংঘাতিক। সেই রকমই আমি একটা গল্প বলছি যে একদিন হঠাৎ করে ফোনেতে শোনা গেল যে এটা নিয়ে কিন্তু কথা বললে পরে মানে অপেক্ষা করছে আপনার জন্য কি সেটা বিপদ, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি বললাম যে হ্যাঁ, উনি যে সমস্ত মেশিন টেশিনের নামটাম বললেন, আমি তো সেই সব মেশিন টেশিন তো জানি না। আমি বললাম যে ফোনেতে আমার কাছে কিন্তু পিয়ারি গার্ডেন আছে।
তো তখন দেখলাম ফোনেতে নিজেদের মধ্যে কথাবার্তাও হচ্ছে যে পিয়ারি গার্ডেন আছে বলছে। পিয়ারি গার্ডেন হচ্ছে কি, আমার কাছে তো এটা একটা পেন। তখন আমি বুঝলাম ওদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর লাগছে। কেন? কারণ আমি ওটাকে ইন্টারপ্রেট করছি এভাবে যে পেন ইজ মাইটার দ্যান শোর্ডস, কিন্তু ওরা হয়তো ভাবলো ওটা অন্য কোনো যন্ত্র যেটা দিয়ে আমি ওদেরকে হয়তো শেষ করে দেবো। কিন্তু আসলে আমি সেটা নিয়ে বহু লেখালেখি করি, আমি সেটা নিয়ে বিভিন্ন কলমে লিখি, সেইটাই আমার কাছে কিন্তু সবথেকে বড় অস্ত্র। একদম, মানে আজকে যে উইন ওভার হওয়ার যে জায়গাটা, যে স্টেটমেন্টটা, সেটা আমি বলবো এটা আমার কাছে কিন্তু অনেকটা সত্য, যে এটা সত্যি মানে কিছুটা চেঞ্জ আনে এবং মানুষকে সচেতন করে। এটা পারা যায় করতে। ডেফিনেটলি এই লড়াইয়ে একজন মানে সুস্থ সমাজের মানুষ হিসেবে আমরা সবাই আপনার পাশে আছি। থ্যাংক ইউ। এবং সবাইকে, এটা তো সবাইকে নিয়ে চলারই একটা বিষয়, কারণ আমাদের তো আর কোনো প্ল্যানেট বি নেই না, মানে আমাদের তো এখনো হয়নি। সেটাই, আমাদের তো এই ইকোসিস্টেমেই থাকতে হবে। সুতরাং এই ইকোসিস্টেমের মধ্যে আমাদের যে নেচার বেস যে এটা আছে, সেই রিসোর্সটাকে কিন্তু আমাদেরকে প্রিজার্ভ করতে হবে ফর টু জেনারেট দ্য নেক্সট জেনারেশনস, মানে টু প্রিজার্ভ ইট ফর দ্য নেক্সট জেনারেশনস। মানে এটা ভীষণভাবে দরকার, নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই। একদম আজকে যে অবস্থাটা একদম।